দর্শক, আমি শাহানা মজুমদার আপনাদেরকে অনেক দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনারা সবাই জানেন যে দীপাবলি চলছে এবং ইয়াং নাইট দেখবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব সংস্কৃতির আদান প্রদান এরকম একটা টপিকস নিয়ে। বাংলাদেশ থেকে গত বছর এবং এবছরও 100 জন ব্রিলিয়ান্ট ছেলে মেয়েকে ইন্ডিয়াতে নেওয়া হয়েছিল বিভিন্ন সেক্টর থেকে, মেডিকেল, ল, ইঞ্জিনিয়ারিং, সামথিং এই জাতীয়, এবং আরও অনেক টপিকস আছে। ড্রামা ছিল, নাটক ছিল, সঙ্গীত ছিল। সো ওরা যেন কালচারটা আদান প্রদান করতে পারে এরকম একটা বিষয়ে গভর্নমেন্টের পক্ষ থেকে নেওয়া হয়েছিল। আমরা এরকম দুজন জিনিয়াসকে ধরে নিয়ে আসছি আজকে প্রোগ্রামে। আমাদের সঙ্গে আছে অমিত শীল অমি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং প্রিয়াঙ্কা বোস কান্তা, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদেরকে অনেক আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ওকে, আচ্ছা দর্শক, আপনারা আমাদেরকে আজকে ফোন করতে পারবেন না, কারণ হচ্ছে আমাদের টেকনিক্যাল একটু সমস্যা হচ্ছে। তারপর আপনারা চেষ্টা করে দেখতে পারেন, আমরা চেষ্টা করব। আপনারা যদি আমাদেরকে ফোনে পেয়ে যান লাকিলি, তাহলে এই রিলেটেড কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ওকে, আচ্ছা, আপনাদেরকে তো আমি অলমোস্ট পুজো মণ্ডপ থেকে নিয়ে এসেছি। আপনাদের ইনফ্যাক্ট দুটো ফেস্টিভ্যাল একসঙ্গে হচ্ছে। আপনারা আমাদের দেশের গুণী ছেলে মেয়ে। সো আমরা ইয়াং নাইটটা স্পেশাল ছেলে মেয়েদেরকে নিয়ে সবসময় চেষ্টা করি। সো আপনাদের এই প্রোগ্রামটা সম্পর্কে আমাদের দর্শকদেরকে শুরুতেই যদি একটু ব্রিফ করুন। অমিত, আপনি যদি কিছু বলেন শুরুতে। আচ্ছা, এটা হচ্ছে ইন্ডিয়ান যে গভর্নমেন্ট, সেখানে মিনিস্ট্রি অফ ইউথ অ্যান্ড স্পোর্টস থেকে আমাদেরকে ইনভাইট করা হয়। এটা হচ্ছে বাংলাদেশের গভর্নমেন্টের মাধ্যমে আমাদেরকে ইনভাইট করা হয় হচ্ছে যারা বাংলাদেশের বিভিন্ন সেক্টরকে, ফর এক্সাম্পল প্রকৌশল বিদ্যা, ডাক্তার এবং অন্যান্য বিষয় নিয়ে যারা রিপ্রেজেন্ট করতে পারবে, আমাদেরকে নিয়ে যাওয়া হয় হচ্ছে 7 দিন কি 8 দিনের জন্য। এবং তারপর হচ্ছে আমাদের যেসব শেয়ার্ড হিস্ট্রিক্যাল সাইটস, তারপরে হচ্ছে ওনাদের যেসব প্রতিষ্ঠান ভালো ভালো, ফর এক্সাম্পল দূরদর্শন বা আমাদের সফটওয়্যার প্রতিষ্ঠান, চিকিৎসালয়, এগুলো সম্পর্কে আমাদেরকে আইডিয়া দেওয়া হয়। এবং মানে আপনি তো হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আপনাকেও অন্য কিছু দেখতে হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ওকে, আচ্ছা, আমরা আগে প্রিয়াঙ্কা, আপনি তো লয়ার, আপনাকে কিভাবে মানে সিলেক্ট করেছিল? আসলে এটা প্রথমে আমাদের ডিন অফিসে, ওখান থেকে ইনভাইটেশন পাঠানো হয় হাই কমিশন থেকে। বলা হয় যে ঢাকা ভার্সিটি থেকে যে সিলেক্টেড কিছু নাম্বার, যে এই সংখ্যক স্টুডেন্ট যেতে পারবে। তো বিভিন্ন ডিপার্টমেন্টে আলাদা আলাদা করে ইনভাইটেশন লেটারটা পাঠানো হয়। পরে আমাদের ডিপার্টমেন্ট থেকে সিলেকশনটা করা হয় আসলে। তো ওটা টিচাররাই করেন। কাউকে হয়তো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর বেসিসে এনেছে, বা কাউকে রেজাল্টের বেসিসে এনেছে। এভাবে টিচাররা সিলেক্ট করে আমাদেরকে ওখানে পাঠান। ওকে, আচ্ছা অমিত, এত ছেলে মেয়ে থাকতে আপনাকে কেন সিলেক্ট করেছে, আপনার কি মনে হয়? আমার যেটা ধারণা সেটা হচ্ছে আমি আগে থেকে অনেক রকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ছিলাম। আমি মাইক্রোসফট স্টুডেন্ট পার্টনার, এছাড়াও মজিলার এবং তারপর হচ্ছে গুগলের বিভিন্ন ইভেন্ট আমরা আইআইটিতে অর্গানাইজ করেছি। ও আই সি। হ্যাঁ, আমি হচ্ছে আইআইটি ইভেন্ট কন্টাক্ট পারসন ছিলাম, আমি আইআইটিতে পড়ি আর কি। এবং সেটা ভিত্তিতেই আমাকে আইআইটি যিনি টপে আছেন, ডিরেক্টর স্যার, তিনি আমাকে খুব ভালো মতন চেনেন। আমার ধারণা সেটা প্লাস আমার যে রেজাল্টটা, দুইটার কম্বিনেশনে ওনার মনে হয়েছে যে আমি আইআইটিকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে ভালো মতো রিপ্রেজেন্ট করতে পারবো ইন্ডিয়াতে গিয়ে। তো ওইটার ভিত্তিতে আমি সিলেক্ট করা হয়েছে বলে আমার ধারণা। ওকে, আচ্ছা প্রিয়াঙ্কা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কতজন ছেলে মেয়ে নেওয়া হয়েছে, কোন কোন ডিপার্টমেন্টে? আমরা 24 জন ছিলাম। যেমন আমি আইনে, ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে 2 জন ছিল, মিউজিক থেকে 2 জন ছিল, বাংলা থেকে 2 জন ছিল, ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে ছিল, ফিল্ম অ্যান্ড স্টাডিজ থেকে ছিল, তারপরে জার্নালিজম থেকে ছিল। এরকম মানে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ছিল, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে স্টুডেন্ট সিলেক্ট করে নেওয়া হয়। ওকে, আচ্ছা, আপনার নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং ও ছিল তার মাঝে। আচ্ছা, আপনি একদম ধরে ধরে বলেছেন সবগুলো, যতগুলো। যাই হোক, আমি আপনাকে নাম জিজ্ঞেস করছি না, তাহলে আপনাকে সবার নাম বলতে হবে না, আসলে এত দিন একসাথে থাকার সুবাদে না নামগুলো, এবং আমরা সবার আলাদা আলাদা সারনেম নিকনেম দিয়ে, মানে এত মজার ছিল টুরটা। আচ্ছা, ওর নাম সবারটা মুখস্থ হয়ে গেছে। নিকনেম ওকে কি দিয়েছিলেন অমিত? ওটা ছিল লেগ পুলার, সব সময় আমার লেগ পুল করে। আচ্ছা, আর আপনারা ওর নাম কি দিয়েছিলেন? ফাটাবাস, গলা ভেঙে গেছিল। ও ফাটাবাস। আমার টনসিলাইটিস এর সমস্যা আছে, তো আমার মানে ভয়েস ফল করেছিল, তা নিয়েও আমি সারাক্ষণ চেঁচাতাম। তা তো অসুবিধা কি, আপনি তো ল ডিপার্টমেন্ট থেকে গেছেন। আপনি যদি সঙ্গীত ডিপার্টমেন্ট থেকে যান তাহলে একটা সমস্যা ছিল। আচ্ছা অমিত, আপনার কাছে ফিরে আসি। সেটা হচ্ছে, এটা গত বছর প্রথম হয়েছে এবং এবছর দ্বিতীয়বার হয়েছে। আপনারা কি জানেন যে এই প্রসেসটা মানে লাইক গভর্নমেন্ট, আমাদের সরকার কিভাবে চিন্তা করে শুরু করেছে? এরকম কোন ইনফরমেশন আপনাদেরকে দিয়েছে? আমরা যদি জানি সেটা হচ্ছে যে ইউনিসেফ আন্ডারে যেসব দেশগুলো আছে সেগুলোর মধ্যে মাঝে মধ্যে এরকম ইউথ ডেলিগেশনের প্রোগ্রামটা হয়ে থাকে। তো ইন্ডিয়ান গভর্নমেন্ট প্রবাবলি এটা নিয়ে প্রথমে স্টেপস নিয়েছিল যে আমাদেরকে ইনভাইট করা হলো এগুলোর জন্য আসার জন্য, এবং তারপর হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট এটার সঙ্গে রাজি হয়েছে। তারপরে দুজন কোলাবরেট করে তারপরে প্রোগ্রামটা এফআই করে স্টার্ট হয়েছে বলে আমার ধারণা।
ওকে, আমাদের অমিত একদম মেপে মেপে কথা বলছে। আমি আবার ইয়ের কাছে চলে আসি, প্রিয়াঙ্কার কাছে চলে আসি। আপনারা যে ওখানে গেলেন, যাওয়ার প্রসেস থেকে মানে যাওয়ার পর থেকে আপনারা কি কি করলেন, যদি আপনি শর্ট ব্রিফিং আচ্ছা, একটু আমরা- মজা করে বলেন। কারণ এটা যেহেতু একটা ইয়ে ডেলিগেশনের হ্যাঁ, একটা বিষয়। প্রথমেই হচ্ছে আমাদেরকে এর আগের দিন একটা ওরিয়েন্টেশন হলো, সেখানে আমাদেরকে অ্যাড টিকেট এবং ট্রাভেল কিট দেয়া হলো। তো ওই দিন আমরা মোটামুটি সবার সাথে পরিচিত হলাম। সবচেয়ে অবাক হলাম তখন যখন বলা হলো যে আমাদেরকে ভোর 5টার মধ্যে এয়ারপোর্টে উপস্থিত থাকতে হবে। তো এক একজনের বাসা এক এক জায়গায়, অনেক দূরে। ভোর 5টার মধ্যে এয়ারপোর্টে থাকা আমাদের তো মাথায় বাজ, কারণ ভ্যাকেশন আমাদের স্টার্ট হয়ে গেছে অলরেডি তখন। যে এত মানে ভোরে কিভাবে উঠে যাব। যাই হোক, ভোরবেলা উঠে সবাই গেলাম। ওখানে গিয়েও এরকম বিশাল লাইন, সবাই বোর্ডিং পাস নিচ্ছি। ওখান থেকে আমাদের মজা শুরু হয়ে গেল। কজন ওখানে গিয়েছিলেন? ওখানে 100 100 জন। হ্যাঁ 100 জন। পুরো প্লেনে তো আপনারাই ছিলেন মনে হচ্ছে, তাই না? না, অন্য ছিল, আমরাই বেশি। অল্প কয়েকজন আমরা এখানে ছিল। গিয়ে অনেক রকম ডায়লগ মারছি। বাই প্লাস্টিক উস্তাদ, কি বাই প্লাস্টিক। ও মানে অন্যদেরকে আপনারা প্লাস্টিক বলছে? ওকে, ট্রাক আর ছোট মিনি বাস। হ্যাঁ হ্যাঁ, তো ওখান থেকে তারপরে আমাদেরকে প্লেনে করে তো নিয়ে যাওয়া হলো দিল্লিতে। ওকে, দিল্লিতে গেলাম। মানে প্লেনের মাঝেও আমাদের মজার কোনো শেষ নাই আর কি। সবাই পাশে নতুন বসে আছে, কিন্তু মনে হচ্ছে যে যেন কতদিন থেকে চিনি। বেশ একটা পিকনিক। হ্যাঁ, খুবই মানে পুরোটা ট্যুরই মনে হচ্ছে যে পিকনিক, অথচ আমাদের কাঁধে কিন্তু অনেক দায়িত্ব। আমাদেরকে বারবার বলে দেওয়া হলো যে তোমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছ, ওখানে খুব ভদ্র হয়ে থাকবে, এমন কিছু করবে না যাতে দেশের মান ক্ষুণ্ণ হয়। না, অবশ্যই আমরা সেটা চেষ্টা করেছি, কিন্তু মজাটা সবসময় ছিল। ওখান থেকে আমাদেরকে প্রথম দিন কুতুব মিনার দেখাতে নিয়ে গেল হোটেলে গিয়ে। 5 স্টার হোটেল, মানে আমার জীবনে প্রথম অভিজ্ঞতা ছিল 5 স্টার হোটেলে। তারপরে অনেক লাক্সারিয়াস বাসে করে আমাদের ঘোরাতে নিয়ে যাওয়া হলো। পুলিশের গার্ড দেওয়া। হ্যাঁ, স্কট ছিল। আমরা কিন্তু ভিভিআইপি স্ট্যাটাসে তো গিয়েছিলাম। আমরা মানে পুলিশ স্কট সব সময় সামনে, মানে তার পুরো রাস্তা ফাঁকা করে দিয়েছে। কেমন লাগছিল? পিএম লাগছিল নিজেকে? হ্যাঁ, এরকম কিছু একটা লাগছিল। মানে আচ্ছা, আমি একটা মজার ঘটনার মাঝে Sure. বলি। আমাদের রাজঘাট, যেটা মহাত্মা গান্ধীজির সমাধিস্থল, ওখানে নিয়ে যাওয়া হলো। তো ওখানে গেটটা ক্লোজ করা থাকে, জেনারেলরা ওখানে ঢুকতে পারে না। আমরা ঢুকতে চাচ্ছি, বলছে যে এখানে তো আপনারা ঢুকতে পারবেন না, মানে হিন্দিতে বলছে। এটা হচ্ছে বাংলাদেশি ডেলিগেটসদের জন্য। আহা, তখন আমরা বলছি- আপনাদের কেমন লেগেছিল? আমরা বলছি যে আমরাই বাংলাদেশি ডেলিগেটস। বলছে ইতনা সারা ডেলিগেটস, এত অবাকে যে 100 জন হুড়মুড় করে ঢুকে যাচ্ছি ওখানে। তো ওই তো কুতুব মিনার, তারপরের দিন হচ্ছে কি আমাদের জামে মসজিদ, তারপরে লালবাগ ছিল। লালবাগ ছিল, আগ্রা ফোর্ট ছিল। হ্যাঁ, আগ্রা ফোর্ট। পরের দিন আমাদের আগ্রা নিয়ে গেল, আগ্রা ফোর্ট। পরের দিন তো আমরা সবাই এক্সাইটেড, কারণ তাজমহল দেখাতে নিয়ে যাবে। ভোর 5টা। সেটা আমার আবার ভোর 5টা। ভোর 5টায় আমাদেরকে বলে দেওয়া হলো আপনাদেরকে সবাইকে ওয়েক আপ কল দেওয়া হবে রিসেপশন থেকে, আপনারা উঠে রেডি হয়ে থাকবেন। ভোর 5টায় উঠে মানে সারা পথ আমরা কেউ মনে হয় যে ঘুমাই নাই রাতে। ঘুমাইনি রাতে। কেন 5টায় উঠতে হয় বলে? 5টায় উঠতে হবে বলে। কেন মিছে মানে স্লিপ সাইকেলটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছিল যে এত ভোরে উঠে। তারপরে পুরো বাসে মজা করতে করতে ওই দিন বোধহয় সবার সাথে সবার বেশি ভালো হ্যাঁ। ইন্টারঅ্যাকশন হয়েছিল। কারণ আমার মনে আছে যে আমি পুরোটা বাস, মানে আমি আরজে ছিলাম বাসের। ও আচ্ছা। আমি বলছিলাম যে অমুক এসে এটা করবে, এবং সবাই একটা মজার নাম দিয়ে, সবাই অনেকে ঘুমিয়ে যাচ্ছিল তাদেরকেও ডেকে যে না তোমার এখন এটা করতে হবে। এবার সবাই পারফর্ম করলো। ওই দিন দেখলাম আপনি আগ্রা কি ফোর্ট। করেছিলেন? আমি কবিতা আবৃত্তি মনে হয়। আচ্ছা, আমরা চেষ্টা করব মাঝখানে একটা কবিতা আবৃত্তি শুনতে। আচ্ছা অমিত, আমি তারপর এতক্ষণ তো মজার গল্প হ্যাঁ। শুনলাম, আপনার কাছ থেকে সিরিয়াস গল্প শুনবো, যেহেতু আপনি একটু সিরিয়াস ধর্মী মনে হচ্ছে। আমরা ছোট একটা ব্রেকে যাই, তারপর ফিরে আসি। ওকে, দর্শক সঙ্গে থাকুন, ছোট্ট একটা ব্রেকে যাচ্ছি। দর্শক সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে দুজন ইয়াং ট্যালেন্ট, বাংলাদেশের ভবিষ্যৎ আছে। অমিত শীল অমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, প্রিয়াঙ্কা বোস কান্তা আইন বিভাগ। আচ্ছা, আমি অমিতের কাছে একটু ফিরে আসি। প্রিয়াঙ্কা তো মজার গল্প বললে, এখন আপনি আমাদেরকে একটু সিরিয়াসলি বলবার চেষ্টা করুন। সেটা হচ্ছে
ওখানে যাওয়ার পরে আপনাদের তো কিছু একটা ইভেন্ট ছিল, লাইক আপনি যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আপনি বিভিন্ন কোম্পানিতে গেছেন, ওদের কাজের প্রসেস দেখেছেন, এবং এই রিলেটেড অন্য স্টুডেন্ট যারা আছে ইন্ডিয়ায় কিভাবে কাজ হচ্ছে সেটা সম্পর্কে আপনারা জেনেছেন, ওটা সম্পর্কে যদি একটু কিছু বলেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের যখন ব্যাঙ্গালোরে নিয়ে গেল, ব্যাঙ্গালোরে আমাদের কাছে দুটো অপশন ছিল। একটা হচ্ছে আমরা একটা হসপিটাল যাব, সেটার নাম হচ্ছে শেঠি হসপিটাল, এবং একটা হচ্ছে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোম্পানি ইনফোসিস। ইনফোসিস হচ্ছে ওইটা সম্পর্কে আমি জানি। তো ওটা হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোম্পানিগুলো একটা, সিএমআই লেভেল 5-এ আছে। এটা খুবই হাই স্ট্যান্ডার্ড আর কি। এবং সেখানে হচ্ছে আমরা ওদের পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখেছি, এবং তাদের যেসব মোটামুটি হাই লেভেলের যারা মানুষ, তাদের সঙ্গে আমরা ডিসকাস করেছি যে তারা যে এসব সেক্টরে ভালো করছে সেটা কিভাবে ভালো করলো, তাদের এখানে অ্যাপ্রোচটা কিরকম ছিল, এবং গভর্নমেন্ট কিভাবে তাদেরকে হেল্প করেছে। এসব বিষয়ে আমরা খুব ভালো মতো ডিসকাস করেছি, কারণ আমাদের মনে হয়েছে তার কাছে আমরা শিখতে পারি জিনিসপত্র। এবং এটার ক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে সেক্ষেত্রে যদি বাংলাদেশে কোনো কিছু ইমপ্রুভ করা দরকার হয়, বা বাংলাদেশে যদি কোনো কিছু শেয়ার করতে পারি আমরা, সেটা বেটার হবে। তো আপনার কি মনে হয়েছে, লাইক আমাদের সঙ্গে তাদের, মানে ইন্ডিয়ায় যারা ছিল, যাদের সঙ্গে আপনারা এই ক্যাম্পিংটা করেছেন, তাদের সঙ্গে আমাদের ডিফারেন্সটা কি? তাদের সঙ্গে আমাদের ডিফারেন্সটা হচ্ছে তারা আগে শুরু করেছে। ওকে, এটা একটা মেইন ভালো পয়েন্ট আর ছিল, কি। হ্যাঁ। হ্যাঁ, এটাই আসলে আমার কাছে মনে হচ্ছে মোটামুটি একটা টার্নিং পয়েন্ট। যে যত আগে এসব সেক্টরে শুরু করবে, সে তত বেশি অ্যাডভান্টেজ পাবে। আমি একটু অ্যাড করতে পারি? Sure, sure, sure. সেটা হচ্ছে একটা দেশ যেটা 1947 সালে জন্মগ্রহণ করেছে, সেটা আমাদের চেয়ে কিন্তু বেশ খানিকটা বড়। আমরা 1971 সালে জন্মগ্রহণ করা একটি মায়ের সন্তান বলবো। তো আমার মনে হয় না কখনোই অন্য কোনো দেশের সাথে আমাদের তুলনা করা উচিত, যে কেন ওই দেশে ওইটা আছে আমাদের দেশে কেন নেই। Definitely. আমাদের দেশ, আমরা অনেক ভালো করছি, আমি মনে করি আমরা অনেক ভালো করছি। এবং এই বোধটা আসলে আরো গভীরভাবে হয় যখন আমরা বাইরে কোথাও যাই। মানে ওদেরকে দেখে যে না, আমরা করেছি, আমরা করছি, আমরা করার চেষ্টা করছি। আর কখনোই তুলনাটা করা উচিতই না, যেটা অমিত বলল যে ওরা অনেক আগে শুরু করেছে, আমরা একটু পরে করছি এই জন্যই কারণ আমরা একটি নতুন মায়ের সন্তান। আমরা তো হয়েছি পরে, আসলে হ্যাঁ, পরে তো ওই শুরু সেন্সেই করবোই। বলেছি। হ্যাঁ, আচ্ছা, আপনি ল ডিপার্টমেন্টে আপনি কি করেছেন ওখানে গিয়ে? মানে আপনি তো ল ডিপার্টমেন্টে গেছেন। আসলে ওভাবে স্পেসিফিক কিছু ছিল না, তবে ওখানে ছিল যে আমাদেরকে ওখানকার বিধান সভায় নিয়ে যাওয়া হয়েছিল। তো ওদের ক্যাবিনেটটা আমরা দেখতে পেরেছি, এটা আমার জন্য একটা ভালো দিক ছিল। আর হচ্ছে গিয়ে যেমন আমাদের ইনস্টিটিউট অফ বিজনেস ম্যানেজমেন্ট যেটা আছে ওখানে ব্যাঙ্গালোরে, ওখানে নিয়ে যাওয়া হলো। তো ওখানেও মানে অধিকাংশ ইঞ্জিনিয়ারিং সেক্টরের স্টুডেন্টরাই পরে ম্যানেজমেন্ট পড়তে যায়, তবে অনেক ল ব্যাকগ্রাউন্ড থেকেও যায়। তো ওটাও আমার জন্য একটা পজিটিভ সাইন ছিল যে না, আমি পরে অন্য কিছুতে সুইচ করতে চাইলে বা আমার একটু একটু এনগেজড করতে চাইলে আমার মানে সুইচ না, যদি অন্য কিছু পড়তে যান তাহলে হ্যাঁ, হ্যাঁ, দেখে আসলেন, সেটাই। সেটাই। আর অনেকগুলো ডিপার্টমেন্টে ছিল, আপনাদের তো শুধু আসলে একটা জায়গায় থাকার কথাও না। হ্যাঁ, হ্যাঁ। তো আপনারা অলরাউন্ডার হিসেবে গেছেন, ওখানে মিশেছেন অলরাউন্ডারদের সাথে। আচ্ছা অমিত, আপনার মানে আপনি যে আপনারা সবাই মিলে যে গেলেন এবং ওখান থেকে অনেক কিছু দেখে আসলেন, আপনার কি মানে বাংলাদেশে ওখান থেকে কোনো কিছু অ্যাপ্লাই করার মতো কিছু আছে? আপনাদের আসার পর কি কোনো সেমিনার বা কোনো গ্রুপ স্টাডি এরকম কিছু হয়েছে কিনা? বাংলাদেশের থেকে ওখানে অ্যাপ্লাই করা বলতে একটু যদি আচ্ছা, স্ট্রেস ওকে, করেন। আমি হ্যাঁ। প্রশ্নটা আবার করছি, সেটা হচ্ছে আপনারা ওখান থেকে তো কিছু শিখে এসেছেন, লাইক আপনি একটা ইউনিভার্সিটিতে অবশ্যই। গেছেন, ওদের ফরম্যাটগুলো আপনি বলেছেন যে ওখানে হাই লেভেল মানে ওয়েল এডুকেটেড কিছু লোকজনের সঙ্গে মিশেছেন এবং ওদের কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছেন। তো আপনারা সেখান থেকে কোনো কিছু পিক করে বাংলাদেশে অ্যাপ্লাই করার মতো কিছু নিয়ে আপনারা বাংলাদেশে এসে গ্রুপ স্টাডির মতো কিছু করেছেন কিনা, বা কোনো একটা সেমিনার করেছেন কিনা, যে ইন্ডিয়াতে ওরা এরকম করছে, আমরা এটাকে আরেকটু ডেভেলপ করতে পারি কিনা, ওটা অ্যাপ্লাই করতে পারি আচ্ছা কিনা? আচ্ছা, আমরা তো মাত্র রিটার্ন করেছি 28 তারিখে। Okay. তো এই ধরনের প্ল্যান আমাদের মধ্যে ডেফিনেটলি আছে। এখানে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এটা পিপল টু পিপল কমিউনিকেশন ছিল। আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টের মাধ্যমে ওইখানে যারা মানুষ আছে তাদের সঙ্গে কমিউনিকেট করেছি এবং তাদের কাছ থেকে আমরা শিখে এসেছি এবং আমাদের সম্পর্কে তাদেরকে জানিয়েছি। কাজেই তাদের কাছ থেকে আমরা যেটা জেনেছি সেটা আমাদের মাঝে সহায়তা হলেও আমাদের এখানে সেই পিপল টু পিপল কমিউনিকেশনটা করতে হবে। Of course. তো এখন বর্তমানে যেহেতু এখন মাত্র আমরা ফিরে এসেছি, আমরা এখন আপাতত সোশ্যাল নেটওয়ার্কিং এর মাধ্যমে মানুষকে জানাচ্ছি, প্লাস আমাদের যেসব এডুকেশন ইনস্টিটিউশন আছে সেখানে আমরা জানাচ্ছি। ফর এক্সাম্পল আমাদের ভার্সিটিতে, আমার ইনস্টিটিউটে আমি এই বিষয়ে ডিসকাস করব যখন আমি ক্লাসে যাব। এভাবে করে বর্তমানে আস্তে আস্তে ছড়াবে এবং পরবর্তী ফর্মালাইজ ভাবে ওই জিনিসটা ছড়ানো হবে। ওকে, আচ্ছা, ইন্ডিয়ায় আপনারা যখন গেছেন তাদের মতামত কি আমাদের দেশের ছেলে মেয়েদের সম্পর্কে? তারা সবাই অবশ্যই অনেক ইতিবাচক কথাই বলেছে এবং আমরা এরকম একটা হয়েছিল যে দিল্লি ইউনিভার্সিটিতে আমাদের নিয়ে যাওয়া হয়েছিল। তো ওখানে মিরান্ডা হাউস বলে একটা মেয়েদের একটা ইনস্টিটিউশন আছে। তো ওখানে মানে আমরা একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন ছিল। প্রথমে কালচারাল
প্রোগ্রামের পরে ওরাও পার্টিসিপেট করলো, আমাদের থেকেও কয়েকজন পার্টিসিপেট করলো। তারপর একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন ছিল, তো ওখানে আমরা আর কি ওরাও কোশ্চেন করেছে, আমরাও কোশ্চেন করেছি। তখন আমরা মানে আমাদের মধ্যে থেকে একজন সে জিজ্ঞাসা করলো যে বাংলাদেশ সম্পর্কে তোমাদের কি ধারণা, বাংলাদেশে মানে ওরা জিজ্ঞেস করেছে, ইন্ডিয়ান ওনারা জিজ্ঞেস না করেছে না আমাদের মধ্যে থেকে Okay, একজন জানতে আচ্ছা। চাইলো ওদের কাছে যে Okay. বাংলাদেশ সম্পর্কে তোমাদের কি ধারণা। তো তখন ওরা যেটা বললো, মানে ওরা অনেক ইতিবাচক কথাই বলেছে, এভাবে বলেছে যে আমরা বাংলাদেশ হচ্ছে সেই দেশটা যে দেশটার সাথে আমরা সবচেয়ে বেশি আমাদের সীমান্তটা শেয়ার করছি। সীমান্ত ইন্ডিয়ার সাথে সবচেয়ে বেশি বাংলাদেশ শেয়ার করছে, এবং বাংলাদেশও ইন্ডিয়ার সাথে সীমান্ত বেশি শেয়ার করছে। তারপরে হচ্ছে গিয়ে আর একটা কথা বলেছে যেটা আমাদের সবারই খুবই ভালো লেগেছে, যে বাংলাদেশ আর ইন্ডিয়াতে তো আলাদাভাবে ইনভাইট করে নিয়ে আসার কোনো দরকার নেই, কারণ আমরা তো ভাই বোনেরই মতো, আমরা একসাথেই ছিলাম, একসাথেই বড় হচ্ছি, আমরা ভাই বোনেরই মতো। তো আমাদের সবচেয়ে আপন একটা নেইবারিং কান্ট্রি, আমাদের কালচার পশ্চিমবঙ্গের কালচারের সাথে অনেক মিলে যায়, ভাষা মিলে যায়, খাদ্যাভ্যাস মিলে যায়। তো আমাদের তো আসলে দূরত্ব খুবই কম, আমরা অনেক কাছের, আমরা আরো কাছে থাকার চেষ্টা করব, একসাথে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। এবং আমাদের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি উনিও একটাই কথা বলেছেন যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত এখন যে দেশগুলো আছে ওগুলো ওয়ান আপন এ টাইম সেটা একটা অন্যের সাথে মানে ফাইট করতো, কিন্তু এখন তারা কমন কারেন্সির কথা বলছে, কমন এডুকেশনের কথা বলছে, কমন ডেভেলপমেন্টের কথা বলছে। তাহলে আমরা কেন সার্কভুক্ত দেশগুলো আমরা কেন একত্র হতে পারি না? উনি যেখানটাতে বসে আমাদের আর কি আমাদের সাথে ভাষণ দিলেন, আমরা যেখানে গিয়েছিলাম মানে ধন্য হয়েছিলাম যেখানে গিয়ে, ওটাকে দরবার হল বলে। তো উনি এটাও বললেন যে এই দরবার হল কিন্তু একসময় আপনাদেরও যারা ছিলেন আর কি পূর্বপুরুষ, তারাও কিন্তু এখানে এসেছেন, এখন আপনারাও এসেছেন, আমরা কমন কালচার শেয়ার করছি, তো আমরা